Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ আপনারা শুনবেন এই নভেলের তৃতীয় পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া, আজ তৃতীয় পর্ব। কেন এবার তার বন্ধুদের দিকে ঘুরে কণ্ঠস্বর খানিকটা খাটো করে বলল, যাক, আজ আমাদের প্রচুর এক্সাইটমেন্ট হয়েছে। আমি চাই আমরা আজ রুমে ফিরে গিয়ে সকাল সকাল শুয়ে পড়ব। কাল কিন্তু খুব ভোরে উঠতে হবে। আগামীকাল সারাদিন খুব ধকল যাবে আমাদের ওপর দিয়ে। আমার সঙ্গে তোমরা সহমত? কথাগুলো বলার সময় বিশেষ করে জেমসের দিকেই চেয়েছিল কেন। জেমস মুখে কিছু না বলে অন্যদিকে চেয়ে থেকে শুধু কাঁধ ঝাঁকালো। দলের অন্যান্যরাও কেনের সঙ্গে সহমত হলো। বার লাউঞ্জ ছেড়ে এবার ওরা সবাই সিঁড়ির দিকে এগোতে লাগলো। প্রত্যেকের রুমে ফায়ারপ্লেসের উষ্ণতা আর নরম শয্যা ওদের স্বাগত জানাবার জন্য প্রস্তুত ছিল। বার লাউঞ্জ ছেড়ে বেরোবার সময় বৃদ্ধ বারম্যান লোকটি ওদের দিকে চেয়ে উষ্ণ হাসি দিয়ে ওদের শুভরাত্রি জানালো। কেনও তার দিকে চেয়ে একটা আন্তরিক হাসি উপহার দিল। মনে মনে অবশ্য একটা প্রার্থনা রয়েই গেল, এই ব্ল্যাক ফরেস্ট ট্রিপে এমন কিছু অকাট্য প্রমাণ যেন ওদের হাতে আসে, যাতে গোটা দুনিয়াকে বুঝিয়ে দেওয়া যায় যে প্রেতাত্মা, অপার্থিব শক্তির অস্তিত্ব এই দুনিয়ায় সত্যি সত্যিই আছে। দ্যাটস গুড, একটা তেপায়ার ওপর রাখা ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে বলে উঠল টনি। অতঃপর তেপায়াটার চারপাশ দিয়ে একবার প্রদক্ষিণ করে বিভিন্নভাবে ক্যামেরার শট নিয়ে সে ফিরে এলো যেখানে তার অন্য তিন বন্ধুরা দাঁড়িয়ে অদূরে ব্ল্যাক ফরেস্টের গাছগুলোর সীমানা নিরীক্ষণ করছে। কেনের নির্দেশ অনুযায়ী ওরা আজ খুব ভোর ভোর উঠে পড়েছিল। জেমসের আজ সকাল থেকে একটু মাথা ধরেছে, তবু তাতে ওদের বেকন, বেকড বিনস, ডিম সেদ্ধ, মিক্সড টোস্ট আর ব্ল্যাক পুডিং দিয়ে তাড়াতাড়ি প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তে কোনো অসুবিধে হয়নি। দলের সবাই খুব চনমনে, নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য পুরোপুরি তৈরি ওরা। কেনের মিৎসুবিশি সাভের পেছনে নিজেদের যাবতীয় লটবহর তুলে নিয়ে ওরা ভোরে ভোর বেরিয়ে পড়েছিল গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে আমালি থেকে 20 মিনিটের পথ এই ব্ল্যাক ফরেস্ট। শহর আর ব্ল্যাক ফরেস্টের মাঝে শেষ 4 মাইল শুধুই ধুলো ভরা পথ। বোঝাই যায় দীর্ঘদিন এই পথে কোনো গাড়ি টাড়ি বিশেষ চলে না। গাড়িতে আস্তে আস্তে মাঝে জেমস শুধু একবার জিজ্ঞেস করেছিল 1 সপ্তাহ জঙ্গলে কাটাতে হবে। সেক্ষেত্রে কেনের গাড়িটাকে বনের একেবারে ধার ঘেঁষে বাইরে একটা মাঠের ওপর পার্ক করা থাকবে দিনের পর দিন। কেনের এতে কোনো আপত্তি আছে কিনা জানতে চাওয়া হয়েছিল। কেন জবাবে বলেছিল, মনের মধ্যে একটু আধটু চিন্তা তার আছে বইকি, কিন্তু গাড়িটাকে সে কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখতে চায়। আর সেটাই করেছিল কেন। ব্ল্যাক ফরেস্টের সীমানায় পৌঁছে সে বড় বড় বুক সমান ঘাস আর ঘন গাছপালার আড়াল দেখে একটা জায়গায় পার্ক করাল। এখানেই তার গাড়িটা দাঁড়িয়ে থাকবে আগামী 7টা দিন। জায়গাটা পুরোপুরি যে সুপ্ত তা নয়, তবে একেবারে খোলামেলাও নয়। গাড়ি থেকে নেমে ওরা বুট খুলে ক্যামেরার সাজ সরঞ্জামগুলো বের করে
ফিল্ম ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত হল। এখান থেকেই শুরু হবে তাদের এই সার্ভে ট্রিপের প্রথম ভিডিও শুট। একটা কাঠের তেপায়ার ওপর ছোট ভিডিও ক্যামেরাটাকে সেট আপ করে টনি বনের প্রবেশের মুখে তার প্রথম শটটা। অন্যরা বনের সীমানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতির বুকে দৃষ্টি বোলাচ্ছিল। শট নিয়ে টনি বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ালো। কেন ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার ওপেনিং ডায়ালগ শুরু করলো। এর আগে যতবার যেখানে সার্ভে করতে গিয়েছে ঠিক সেই রকম ভাবে সে বলতে লাগলো, হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ব্ল্যাক ফরেস্টের সীমানায়। এই জায়গাটি নর্দার্ন স্কটল্যান্ডে। আমাদের টিম এখন এই ফরেস্টের ভেতর প্রবেশ করতে এবং একে ঘিরে যত রকম রোমহর্ষক কাহিনী প্রচলিত আছে সেই সব কিছুর সত্যতা খতিয়ে দেখতে প্রস্তুত। রবার্ট তা ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করতে লাগলো। কেন ওদিকে বলে চলল, আমরা এই কুখ্যাত ফরেস্টের সঙ্গে জড়িত ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে বিস্ময়কর একটি লোককথার সত্যতা সম্বন্ধে ইনভেস্টিগেশন করতে এসেছি। হয়তো আপনারা আমাদের এই সার্ভেতে অনেক নতুনত্ব কিছু দেখতে পাবেন যা আগে কখনো কোনো প্যারানর্মাল সার্ভেতে দেখেননি। কেনের কথা শেষ হতে এবার জেমস বলল, সবাই অবশ্য এই ফরেস্টের ব্যাপারে খুব বেশি কিছু জানে না, কিন্তু এটা প্রায় সকলেই মানে যে এই ফরেস্টে কিছু না কিছু অলৌকিক বা অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটে। গোটা ইউনাইটেড কিংডমে এই ফরেস্টকে সবচেয়ে ভুতুড়ে, সবচেয়ে হন্টেড জায়গা হিসেবে গণ্য করা হয়। কেউ কেউ নাকি ভৌতিক ছায়ামূর্তির নড়াচড়া দেখেছে এই বনের মধ্যে, কেউ বা ভুতুড়ে কণ্ঠস্বর শুনতে পেয়েছে। এরকম আরও নানা রকম ভৌতিক ক্রিয়াকলাপ এই ফরেস্টে অনেকেই প্রত্যক্ষ করেছে। কিন্তু এই ফরেস্টের সবচেয়ে খারাপ ঘটনা হলো বিগত 70 বছরে 20 জন মানুষ এই বনে ঢুকে আর ফিরে আসতে পারেনি। সোজা ভাষায় যাকে বলে জাস্ট ভ্যানিশ হয়ে গিয়েছে। এরপর টনি বলতে শুরু করলো, এই বন সম্বন্ধে কিছু কিছু তথ্য ইতিমধ্যেই আমাদের হাতে অবশ্য এসেছে। এই ফরেস্ট নিয়ে অলৌকিক কাহিনী শুরু এর ভেতর হারিয়ে যাওয়া একটা পরিত্যক্ত অধুনালুপ্ত একটা লোকালয়কে ঘিরে। কথিত আছে 16 শতকের কোনো এক সময় এই দুর্ভেদ্য অরণ্যের ভেতর একখানি ছোট গ্রাম বা লোকালয় ছিল। সেই গ্রামের কি নাম ছিল তা অবশ্য আমরা এখনো জানি না। কোনো এক রহস্যময় কারণে সেই গ্রামের সব বাসিন্দারা হঠাৎ উন্মাদ হয়ে যাবার পর গ্রামটির অস্তিত্ব সম্পূর্ণ মুছে যায়। অতিপ্রাকৃত কিছু ব্যাপার, অন্ধকারের শক্তির উদ্দেশ্যে বিশেষ রহস্যময় যজ্ঞানুষ্ঠান, শয়তানের উদ্দেশ্যে প্রচলিত কুরবানি, অনৈতিক অপবিত্র যৌনাচার, অন্ধকারের উপাসনা ওই অধুনালুপ্ত গ্রামটিতে অনুষ্ঠিত হতো। সেই সব কাহিনী এখনো মাঝে মাঝে আমালি টাউনের লোকের মুখে শোনা যায়। এখানে আসার আগে গত রাতেও আমরা পাবে জনৈক স্থানীয় বাসিন্দার মুখে শুনেছিলাম সেই অবলুপ্ত লোকালয়ের খোঁজে আজ পর্যন্ত নাকি আমালি টাউনের অনেক তরুণ অনুসন্ধানকারী প্রবেশ করেছিল এই কুখ্যাত ব্ল্যাক ফরেস্টে, কিন্তু তাদের খোঁজ আর কেউ কোনোদিন পায়নি। টনির বলা শেষ হলে এবার কেন ফের বলতে লাগলো, এই ফরেস্টের নাকি একটা লম্বা ইতিহাস আছে। কিছু কিছু আমরা ইতিমধ্যে ওয়েবসাইট থেকে পেয়েছি, বাকি সব কিছু আমরা জানবো আমাদের এই উইক লং সার্ভে থেকে। আমরা আশা করছি
এই কদিন আমরা এই বনে যে ক্যাম্পিং করে থাকব তার থেকেই অনেক কিছু জানতে পারবো। তার সাথে এও প্রমাণিত হয়ে যাবে ব্ল্যাক ফরেস্টকে ঘিরে যে এত গুজব, এত যে ফিসফাস, এত যে লোককথা প্রচলিত আছে, সেগুলো কি আদৌ যুক্তিযুক্ত, নাকি সবই কুসংস্কারাচ্ছন্ন মানুষের রটনা। কেনের বলা শেষ হয়ে গেলে এবার ক্যামেরা অফ করে দিল রবার্তা। দ্যাটস গ্রেট। কেনের বলা শেষ হলে এবার হাততালি দিয়ে বলে উঠল জেমস। সে এবার বলল, শ্রোতাদের মন সহজেই তোমার এই বাচনভঙ্গিতে আকৃষ্ট হবে কেন। কতকটা যেন কটাক্ষ করে জেমস বলতে লাগলো, এই ক্ষমতাটা তোমার অসাধারণ বলতে হবে, কথার মারপ্যাঁচ দারুণ খেলাতে পারো। জেমসের কটাক্ষের জবাবে এবার কেন বলল, কথার মারপ্যাঁচ খেলানো শব্দটা আমি ঘৃণা করি জেমস। আমি যা বলি সোজাসুজি বলি, যা জানি যা বুঝি সেটাই স্পষ্টাস্পষ্টি বলে দিই। কেনের কথায় কাঁধ ছাঁকালো জেমস। টনি এবার তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, নাও নাও হয়েছে, চলো ক্যামেরা প্যাক করো, এগোর সামনের দিকে। এখন বেলা অনেকটা হয়েছে। বনের ভেতর থেকে ভেসে আসছে বিভিন্ন রকম বুনো জন্তুর ডাক। আকাশচুম্বী উঁচু উঁচু গাছের লতাপাতা ডালপালা ভেসে যাচ্ছে প্রখর রৌদ্র কিরণে। বনের ভেতর প্রবেশ করার মুহূর্তে অজান্তেই টনির শিরদাঁড়া বেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে গেল। সেটা কি নতুন রকম অ্যাডভেঞ্চারের নেশায়, নাকি অন্য কোনো কারণে, তা সেই মুহূর্তে ঠিক বুঝতে পারল না টনি। ওর ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যেন সে অনুভব করল সামনে বনের প্রবেশপথটা যেন মুখ বেদান করে আছে ওদের সামনে। সামনে এগোনো মাত্র গপ করে গিলে নেবে ওদের। জেমস, রবার্তা বা কেন, বাকিদের কাছে সেরকম কোনো কিছু বোধ হলো না। তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে গেল সামনের প্রবেশ পথ ধরে। টনিও ওদের অনুসরণ করে বনের সীমানা অতিক্রম করে ঢুকে পড়ল ভেতরে। ওরা সীমা অতিক্রম করে ভেতরে প্রবেশ করা মাত্র ব্ল্যাক ফরেস্ট যেন জীবন্ত একটা প্রাণীর মতো ওদের গিলে ফেলল সঙ্গে সঙ্গে। মনে হলো যেন একটা অতিকায় দৈত্য এতক্ষণ তার বিকট মুখটা হাঁ করে শুয়েছিল। ওরা তার মুখগহ্বরে প্রবেশ করতেই সে তার হাঁ করা মুখটা বন্ধ করে ফেলল। পিঠে ব্যাগের ভারটা দুঃসহনীয় হয়ে উঠেছিল জেমসের কাছে। ওর পিঠে রয়েছে জঙ্গলে ক্যাম্প খাটাবার যাবতীয় উপকরণ। যে তাঁবুতে সে আর রবার্তা একসঙ্গে থাকবে, সেই তাঁবু উপযুক্ত সামগ্রী আর পিঠে বয়ে নিয়ে চলেছে সে। রবার্তার পিঠের কিট ব্যাগে রয়েছে তাদের যাবতীয় খাবার, স্লিপিং ব্যাগ, অডিও ইকুইপমেন্ট আর ভিডিও ক্যামেরা। ওর কাঁধে কিট ব্যাগটার ওজন জেমসের ব্যাগটার মতোই ভারী, তবু জেমসের মতো শোচনীয় অবস্থা হয়নি ওর। স্বচ্ছন্দে রবার্তা চলেছে, কিন্তু জেমসের অবস্থা একেবারে যাকে বলে কাহিল। শহরের ধুলো ধোঁয়া ভরা আবহাওয়ার তুলনায় এই ব্ল্যাক ফরেস্টের ভেতর আবহাওয়াটা বেশ সতেজ এবং বিশুদ্ধ। নাকে আসছে কাঁচা মাটির সোদা গন্ধ। কিন্তু এই দুর্গম অরণ্যের ভেতর হাঁটা বড় দুঃসাধ্য। পদে পদে গাছের ভাঙা ডাল আর মাটি ফুঁড়ে উঁচিয়ে থাকা মোটা মোটা শেকড় ওদের যেন নীরবে বাধা দিতে চাইছে। ক্লান্তির চরম সীমায় পৌঁছে গেছে জেমস, তবু একটা অদম্য জেদ আর আশা ওর ভেতর কাজ করছে। সেই জেদ আর আশার বসে ও এগিয়ে যাচ্ছিল। জেদ এই জন্য যে রবার্তা মেয়ে হয়ে ভারী ব্যাগ বইতে সক্ষম হলে সে কেন পারবে না, আর আশা এই কারণে যে এটা ওদের কাছে একটা কম্পিটিশনের মতো।
অন্যান্য ট্রিপের থেকে অনেক আলাদা এই ব্ল্যাক ফরেস্ট অভিযান। ওরা সবাই বুঝতে পারছে এই ফরেস্ট থেকে তাদের হাতে কিছু না কিছু অকাট্য প্রমাণ আসবেই, যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে জগতে সত্যি সত্যি অপার্থিব শক্তির অস্তিত্ব আছে। এই ফরেস্টে তাদের প্রায় গোটা একটা সপ্তাহ কাটাতে হবে। সব সময় ক্যামেরা অন রেখে কাজ করতে হবে, রেকর্ড করতে হবে সব কিছু। শুধু এই ফরেস্টের সাথে জড়িয়ে আছে যে একটা লোককথা আর ইতিহাস, সেটাই সময় সময় অন ক্যামেরা বিশদে ব্যাখ্যা করতে হবে। কিন্তু জেমসের মন মেজাজ গতকাল সন্ধে থেকেই একটু তিক্ত হয়ে আছে। এর একমাত্র কারণ গ্রুপ লিডার কেনের আচরণ। গতকাল পাবে অ্যালিস্টারের বয়ান রেকর্ড করতে না দেওয়াতেই জেমসের মেজাজ কেনের ওপর একটু খাট্টা হয়ে আছে। যদি ব্ল্যাক ফরেস্টের সঙ্গে জড়িত প্রচলিত কাহিনী নিয়ে তার বয়ান রেকর্ড করা হতো, তাহলে সেটাকেই ফুটেজ হিসেবে দেখানো যেত। দলের সবার এতে সায়ও ছিল, একমাত্র এই কেন ছাড়া। সোশ্যাল মিডিয়াতেও গ্রহণযোগ্য হতো, কারণ অ্যালিস্টার স্থানীয় লোক। কাজেই সে যেই ফরেস্ট সম্বন্ধে ভালো জানবে সে কথা সর্বতোভাবে গ্রাহ্য। একটা বড় সুযোগ গতকাল হাতছাড়া হয়েছে স্রেফ ওই হতচ্ছাড়া কেনের জন্য। জেমস তাই মনে মনে ভেবে রেখেছে, যদি তারা এ যাত্রা বেঁচে যায়, শুধু বেঁচে যাওয়া নয়, যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ ঠিকভাবে বেঁচে বর্তে ফিরে আসতে পারে, তাহলে কেনকে সে বোঝাবে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আকর্ষণ করার জন্য কিভাবে কি টেকনিক ব্যবহার করতে হয়। কেন হয়তো তার কথা শুনবে না, কারণ ছেলেটা প্রচন্ড জেদি, বড্ড একরোখা। তবু তাকে রাজি করিয়েই ছাড়বে জেমস, এ ব্যাপারে সে দৃঢ় প্রতিজ্ঞ। মার্কেটিং সম্বন্ধে কেনের কোনো আইডিয়াই নেই, কিন্তু জেমসের এই লাইনে যথেষ্ট জ্ঞান আছে। জেমস জানে কেন যেভাবে গ্রুপ আর সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছে, তাতে তারা কোনোদিনই শীর্ষে পৌঁছতে পারবে না। এজন্য অন্যরকম টেকনিক ব্যবহার করতে হবে। জেমসের গার্লফ্রেন্ড রবার্তার আবার অন্যরকম দক্ষতা আছে। ফিল্ম আর মিডিয়া নিয়ে পড়াশোনা করেছে সে। ক্যামেরার কারিকুরিতে মেয়েটা দক্ষ, দারুণ ফিল্ম বানাতে পারে। সেটা গেল আলাদা ব্যাপার। টনির আবার প্যারানর্মাল ব্যাপার স্যাপারে দারুণ আগ্রহ, ও এসব লাইনে অভিজ্ঞতাও প্রচুর করেছে। তাছাড়া টিমের মধ্যে মতভেদ হলে টনি চমৎকারভাবে সবকিছু সামাল দিতে পারে। ও জানে কিভাবে কোন কথাটা বললে দলের মধ্যে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে। এটা অবশ্যই ওর একটা বিশেষ ক্ষমতা। ভাবনায় এতটাই আচ্ছন্ন হয়েছিল জেমস যে রবার্থা কখন হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়েছে সে খেয়ালও করেনি। সম্বিত ফিরল রবার্তা
একটা বিলাপ ধ্বনি শুনলাম মনে হলো, কোনো মানুষেরই গলায়। কেউ যেন কেউ যেন প্রচণ্ড যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। খুব স্পষ্ট সেই শব্দ আমার কানে এসেছে একটু আগে। গম্ভীর মুখে এবার জেমস প্রশ্ন করল, তুমি কি এ ব্যাপারে শিওর? ওটা বাতাসে ভেসে আসা অন্য কিছুর শব্দও তো হতে পারে। যদিও জেমস জানে তার প্রশ্নটার কোনো যুক্তি নেই। এই ঝিরিঝিরি বাতাসে ভেসে আসা অন্য কিছুর শব্দকে ভুল করার কোনো সম্ভাবনাই নেই। কেন বলল, না জেমস, আমি নিশ্চিত আমি ভুল কিছু শুনিনি। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।